হ্যালো, লাইটটা প্রবলেম করতেছে তাই তো? আচ্ছা দাঁড়ান, একটু লাইটটা একটু বাড়িয়ে নে। হ্যাঁ, একটা মিনিট ওয়েট করো, আমি লাইটগুলো একটু বাড়িয়ে দিই। হ্যালো, লাইটটা একটু ফ্লাকচুয়েট করতেছে। লাইটটা প্রবলেম করতেছে না? আচ্ছা, একটু অপেক্ষা করো। হ্যাঁ, সাউন্ডটা শোনা যাচ্ছে কি? একটু জানাও তো সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড ক্লিয়ার, রাইট? ভাই ক্যামেরা, হ্যাঁ ক্যামেরার কথা বলতেছি। ক্যামেরা কি হয়েছে? দাঁড়াও, একটু অপেক্ষা করো। হ্যালো, না একটা প্রবলেম করতেছে না? আচ্ছা, হ্যালো, সবাই কেমন আছো? কি অবস্থা তোমাদের? আজকে ক্লাসে তোমরা আমাকে দেখবা না। তোমরা আজকে ক্লাস করবা শুধু। আজকে ভাইকে দেখার দরকার নাই, কারণ হচ্ছে আজকে ব্যাকগ্রাউন্ডটা সাদা তো। ইভেন আরো একটা সমস্যা হয়েছে, তোমাদের ক্লাসটা আজকে না নিতে পারার কথা ছিল। কারণ হচ্ছে আমার ক্লাস শুরুর আধা ঘন্টা বা 40 মিনিট আগে আমার ল্যাপটপটা প্রবলেম হয়ে গেছে। ল্যাপটপ প্রবলেম বলতে ল্যাপটপের চার্জারটা নষ্ট হয়ে গেছে। তো এই জন্য আমি তোমাদের ক্লাসটাও মিস দিতাম আজকে, বা রিস্কেজুল করতাম অন্যদিন। এই জন্য হচ্ছে পরবর্তীতে দেখলাম যে চার্জারটা খুলে বিভিন্নভাবে ফিক্স আউট করলাম, পরে ল্যাপটপটা খুলেছে, কোনোভাবে আমি ফাইলটা জাস্ট নিয়েছি। তো এইটা হচ্ছে একটা বড় সমস্যা। তাই আজকে ক্যামেরা সেট আপ করতে কিন্তু ল্যাপটপ লাগে, এটা তোমরা জানো কিনা আমি জানি না। ক্যামেরা যখন আমরা সেট আপ করে ক্লাস নেই, তোমরা আজকে ভাইয়াকে না দেখলেও ভাইয়ার স্মার্ট বোর্ডটা দেখবা। হ্যাঁ, আজকে তোমরা ভাইয়াকে দেখবা না, আজকে তোমরা ক্লাস করবা শুরু। ঠিক আছে? কোনো সমস্যা নাই তো তোমাদের? বলো তো। আজকে তোমরা ক্লাস করবা হচ্ছে এইখানে, এখানে যা যা আছে সবকিছু আজকে বুঝাই দিব। গ্রাফ চার্ট কিভাবে লিখতে হয়, বা পাই চার্ট কিভাবে লিখতে হয়, কোন কোন ক্ষেত্রে কোন কোন গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো ইউজ করতে হয়, সেগুলো থাকবে। পাশাপাশি ফ্লো চার্ট লেখার নিয়মটা কি, ফ্লো চার্ট আসলে কিভাবে লিখতে হয়, এইটারও কিছু নিয়ম আজকে আমি দেখিয়ে দিব।
এমনকি তোমাদেরকে এখানে একটা সুন্দর পিডিএফ আছে, ঠিক আছে? এই যে দেখো কত চমৎকার পিডিএফ, এখানে সকল ধরনের গুরুত্বপূর্ণ প্রায় 20টার মতো গ্রাফ চার্ট এখানে একদম লিখিত আকারে গুরুত্ব সহকারে, যেগুলো খুব ইম্পর্টেন্ট এগুলা একেবারে গ্রাফ সহ সুন্দর করে একেবারে শীট আকারে আছে। সো এই শীটটাও কিন্তু তোমরা আজকে ক্লাসে পড়ে পেয়ে যাবা। অর্থাৎ গুরুত্বপূর্ণ জিনিসগুলো বিভিন্ন বই থেকে বিভিন্ন গাইড থেকে তোমার খোঁজা লাগতেছে না, ঠিক আছে? এই প্রতিটা জিনিস তুমি একটা স্লাইডে একটা পিডিএফ এ পেয়ে যাবা, যেখান থেকে তুমি জাস্ট এটা প্রিন্ট করিয়ে নিবা। এটা 12-13 পেজ, 11 পেজ। এই 11 পেজ তুমি যদি প্রিন্ট করিয়ে নাও তাহলে তোমার আর কোনো গাইড বইয়ের দরকার হচ্ছে না। তুমি এইখান থেকেই তোমার সকল গুরুত্বপূর্ণ গ্রাফ এন্ড চার্ট গুলা ক্লিয়ার। ওকে, তারপরে আরেকটা পিডিএফ দেবো তোমাদেরকে, সেটা হচ্ছে ফ্লো চার্টের উপরে। ফ্লো চার্ট পড়াবো ক্লাসের মধ্যে, কিভাবে লিখতে হয়, কি কি করতে হয়, কোন জায়গায় কি দিবা, নিয়ম কি, আর ফ্লো চার্টের জন্য একটা পিডিএফ দিব, সেটা তুমি পড়ে ক্লিয়ার করে ফেলবা। ঠিক আছে? তাহলে আজকে ভাইয়াকে না দেখলে সমস্যা আছে বলতো? আজকে কারণ হচ্ছে সাদা বোর্ডে যখন আমি দাঁড়াচ্ছি, ক্যামেরায় ক্লাস নিলে কিন্তু লাইটিং সমস্যা হয় না, কিন্তু মোবাইল ফোন অনেক ফ্ল্যাকচুয়েট করে, মোবাইল ফোনে কালার অনেক ফ্ল্যাকচুয়েট করে। সাদার সামনে যখন একজন অন্য মানুষ দাঁড়ায় তখন ফোকাসে ফ্ল্যাকচুয়েট হয়। বুঝা গেল? তাহলে ভাইয়াকে না দেখলে প্রবলেম নাই, তাই তো? ঠিক আছে? লাইট অফ করলে হবে না, লাইট অফ করলে হবে না, এটা কারণ হচ্ছে সমস্যাটা আসলে এই জায়গায়, এইখানে বোর্ডে সমস্যা। ঠিক আছে? সাদা বোর্ডে যখন কেউ ক্লাস নেয় তখন এই সমস্যাটা হয়। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করছি। এখানে আমাকে দেখাটা ইম্পর্টেন্ট না, অবশ্যই আমার এক্সপ্রেশনটা ইম্পর্টেন্ট, আমি সেইটা নিয়ে আলোচনা করব। ওকে, চলো আজকে প্রথম টপিক হচ্ছে আমাদের গ্রাফ নিয়ে কথা বলবো। ঠিক আছে? গ্রাফ কিভাবে লিখবো, কি কি জিনিস আমরা গুরুত্ব সহকারে খেয়াল করব। দেখো, আমরা একটা প্রশ্ন দেখি। হ্যাঁ, কি প্রশ্ন আছে? দ্য গ্রাফ বিলো শোজ এন ইনক্রিজ। আচ্ছা, ইনক্রিজ মানে কি? বৃদ্ধি, তাই তো? ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি। তাহলে নিচের এই গ্রাফটা একটা বৃদ্ধি দেখাচ্ছে ইন দ্য নাম্বার অফ ওভারসিজ স্টুডেন্টস। ওভারসিজ মানে কি? বিদেশি শিক্ষার্থীরা। এট দ্য ইউনিভার্সিটিজ, একটা মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের, উইচ ইউজুয়ালি টেক্স প্লেস ওভার পিরিয়ড অফ টাইম, যেটা সাধারণত কয়েকটা বছরের মধ্যে ঘটে থাকে। ডিসক্রাইব দ্য গ্রাফ ইন 150 ওয়ার্ডস। এটা খুব মনে রাখবা, 150 শব্দে তোমাকে গ্রাফটা লিখে শেষ করতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমরা কিভাবে বুঝবো যে 150টাই কিনা? এটা বোঝার সুবিধা হচ্ছে তুমি লিখে লিখে প্র্যাকটিস করে তুমি গুনবা যে মোট ওয়ার্ড কয়টা হচ্ছে। ঠিক আছে? ওই ওয়ার্ডের মধ্যে প্রেপোজিশন, আর্টিকেল এগুলো কাউন্ট করে তুমি হচ্ছে কি করবা? 150 ওয়ার্ড কাউন্ট করবা। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রশ্নটা বুঝলাম। বলেছে যে একটা দেশের মধ্যে যে ইউনিভার্সিটি আছে সেখানে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কতটুকু, এবং এই টোটালটা কত বছর হয়েছে, 2020-এ কত পার্সেন্ট ছিল, 5-এ কত পার্সেন্ট ছিল, 2000, 2005, 2010, 2015, 2020। এই হচ্ছে মোট 20 বছর আমাদের হচ্ছে কি, এই যে আমাদের যেই এক চক্র আছে এখানে হচ্ছে মোট 20 বছরের গ্রাফটা দেওয়া আছে। আর এই পাশে দেওয়া আছে ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ ওভারসিজ স্টুডেন্টস এট দ্য ইউনিভার্সিটিজ। বিশ্ববিদ্যালয়ে মোট কত শিক্ষার্থী ভর্তি হচ্ছে ওই বছরগুলোতে। 2000 সালে কত ছিল সংখ্যা তাদের? দেখো 2000 সালে কত, 200-400 মাঝখানে, তার মানে 300। 2005 সালে সেটা কত হয়েছে, সেটা বরাবর 2005 সালে হয়েছে কত, এই যে 300 হচ্ছে একটু বেশি, 350। ওকে, 2010-এ সেটা হয়েছে কতটুকু, এই যে 800 হচ্ছে একটু বেশি, আমরা ধরলাম হচ্ছে 850 সামথিং। 2015-তে সেটা পৌঁছেছে কোথায়, একেবারে 1100-তে। আর 2020-এ সেটা পৌঁছেছে কোথায়, একদম শেষ মাথায় গিয়ে একটু কমেছে। ওকে, তাহলে এখন আমরা এই জিনিসটা কি করতে হবে, এইটাকে আমরা লিখে প্রকাশ করতে হবে, এই হচ্ছে আমাদের মূল কাজ। এখন আমরা গ্রাফ চার্ট লেখার ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল করি কোন জায়গায় বলতো? এই জায়গায় আমরা কোন জায়গাটাতে আসলে মনে রাখবো বা কোন জায়গাটা আমরা ভুল করি, খেয়াল করো। এখানে একটা ব্যাপার আছে, সেটা কি, আমাদেরকে বলছে হচ্ছে এখানে যে গ্রাফের মধ্যে সংখ্যাটা দেওয়া আছে এই জিনিসটাকে ফুটিয়ে তুলতে। ওকে, এইটা তোমার রাইটিং এর মাধ্যমে তুমি ফুটিয়ে তুলবা। কিন্তু অনেকেই আমরা একটা বড় ধরনের ভুল করি, সেটা হচ্ছে এই যে লেখাটা আমরা লিখি, কনক্লুশনে গিয়ে আমরা এটার কারণ লিখি, যে এইখানে স্টুডেন্ট বাড়ার কারণ হচ্ছে এইটা, এখানে স্টুডেন্ট সংখ্যা কমার কারণ হচ্ছে এইটা। এখন গ্রাফ চার্ট লেখার ক্ষেত্রে আমরা যদিও এগুলো করে থাকি, খুব বেশি মেজর ভুল না, কিন্তু গ্রাফ চার্টের ক্ষেত্রে নিজস্ব মতামত দেওয়াটা খুব একটা পজিটিভ কোনো জিনিস না।
কথাটা আমার ক্লিয়ার? গ্রাফ চার্টের ক্ষেত্রে কোনো জিনিস যদি এমন ভাবে হয় যে তুমি এখানে দেখলা যে আচ্ছা এটা এই বছর স্টুডেন্ট বাড়ছে, এই বছর কমছে, 19 সালে গিয়ে কমে গেছে, এবং তুমি কি লিখলা যে there may have some reason for the decrease of the students in 2019 and that could be the effect of COVID-19. তুমি বললা যে 19 সালে শিক্ষার্থী কমেছে এবং এইটার কারণ হতে পারে কি কোভিড-19 এর কারণ। এই যে কারণ, এই ব্যাপারটা এটা কিন্তু এই গ্রাফ চার্টে নাই। বোঝার চেষ্টা করো, হ্যাঁ, একটা খুবই ক্রুশাল পার্ট। হ্যাঁ, আমি আলোচনাটা করি তোমাদেরকে। হ্যাঁ, সিলেট বোর্ড 19 এর কোয়েশ্চেনটা, হ্যাঁ সিলেট বোর্ড 19 আসতে পারে। ওকে, তাহলে এখন এই জায়গাটা আমরা সবচেয়ে বড় ভুলটা কোন জায়গায় করি বলতো? আমরা ভুলটা করি হচ্ছে আমরা যে এটা অ্যানালাইসিস করলাম, এইটা করে আমরা পার্সোনাল অপিনিয়ন দিই। এই জিনিসটা ইংলিশ চায় না। ইংরেজি তোমাকে জানতে চেয়েছে যে হিয়ার ইজ আ গ্রাফিক, হিয়ার ইজ আ ইনফোগ্রাফ, যেখানে ইনফরমেশন আছে একটা গ্রাফের মধ্যে, এন্ড হোয়াট ইউ নিড টু ডু, জাস্ট রাইট ইট ডাউন এন্ড হাইলাইটিং দ্য ইম্পর্টেন্ট পার্টস। তুমি গুরুত্বপূর্ণ পার্টগুলোকে হাইলাইট করে এই জিনিসটাকে তুমি কি করবা? ফুটিয়ে তুলবা। দ্যাটস ইউর জব, ইউ নিড টু ডু। কিন্তু আমরা অনেকে যেটা করি, এই যে গ্রাফটা লিখি আমরা প্রকাশ করলাম, সুন্দরভাবে বললাম 2000 সালে এত ছিল, এইভাবে কমছে বাড়ছে, সবকিছু বললাম। বলার পরে গিয়ে আমরা শেষ দিকে অপিনিয়ন দেই। এই কাজটা করা থেকে বিরত থাকবে। আমি বলছি না টিচার হয়তো নাম্বার কাটবে না, বাট দিস ইজ নট আ গুড ওয়ে টু কমপ্লিট আ গ্রাফ এন্ড চার্ট। বুঝা গেল? আচ্ছা, দেখি আমরা একটু গ্রাফ এন্ড চার্টটাতে কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র আছে কিনা সেটা একটু আমরা খেয়াল করি। ওকে, দেখো, the graph in the question paper provides us with the information that the number of overseas students from 2000 to 2020 is on the rise on a regular basis. Okay, দেখো এই প্রশ্নটা, এই যে কথাটা, এটা কোত্থেকে আসছে দেখো তো? কথাটা কিন্তু টোটালি প্রশ্নের লাইনটা। তার মানে আমরা গ্রাফকে তিনটা মোটামুটি পার্টে ভাগ করি। একটা পার্টে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনটা দেই, যে ইন্ট্রোডাকশনটা প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। ইন্ট্রোডাকশনটা সরাসরি প্রশ্নটাকে বোঝাবে যে প্রশ্নটা কি। টিচারদের তোমার প্রশ্নটা না দেখেও, টিচার যেন প্রশ্নটা না পড়েও উত্তরটা করতে পারে। দ্যাট ইজ ফর উই নিড টু রাইট হিয়ার দ্য কোয়েশ্চেন। ওকে, কোয়েশ্চেনটাকে সরাসরি তুমি তুলবা যে এই গ্রাফটাতে কি করছে দেখো। দ্য গ্রাফ ইন দ্য কোয়েশ্চেন পেপার প্রোভাইডস আস, এই কোয়েশ্চেন পেপারের প্রশ্নপত্রের গ্রাফটা আমাদেরকে এমন তথ্য দেয় that the number of overseas students from 2000 to 2020 is on the rise. 2000 থেকে 2020 সাল পর্যন্ত বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বেড়েই চলেছে অন আ রেগুলার বেসিস, একটা নিয়ম মাফিক ভাবে, একটা নিয়মতান্ত্রিক ভাবে, মানে কমে নাই কোনোবার। আচ্ছা, আমরা একটু দেখি কোথায় কি গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে এখানে। as the graph shows, গ্রাফটাতে যেমন দেখা যায় the number of overseas students was 260 and 320 in 2000 and 2005. আচ্ছা, বলেছে দেখো যে রেসপেক্টিভলি, এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, এখানে একটু মার্ক করে রাখো। রেসপেক্টিভলি অর্থ হচ্ছে যথাক্রমে। আচ্ছা, যথাক্রমে কখন ইউজ করি? যখন দুইটা কথা আগে বলবো, ঠিক তারপরে দুইটা সালের কথা বলবো। তো প্রথমটা প্রথম সালের জন্য, দ্বিতীয় তথ্যটা দ্বিতীয় সালের জন্য। এই ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে রেসপেক্টিভলি। ওকে, আচ্ছা, তাহলে কি বলেছে এখানে দেখো যে 2000 সালে কি ছিল? বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল বাংলাদেশ ইউনিভার্সিটিগুলোতে 260 জন, সেটা 2005-এ গিয়ে দাঁড়িয়েছে কত? 320 জনে। তাহলে টোটাল এখানে স্টুডেন্ট সংখ্যা বাড়লো কত? 70 জন শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে 5 বছরের পার্থক্যে। ওকে, ইন 2010 সালে দ্য নাম্বার রোজ টু, আচ্ছা এখানে খুব একটা সুন্দর পার্ট, এটা একটু নোট করো। রোজ টু মানে হচ্ছে বেড়ে দাঁড়ালো। রোজ টু এর বাংলা কি? বেড়ে দাঁড়ালো। ওকে, এটার বাংলাটা একটু তোমরা নোট করো। রোজ টু অর্থ কি? বেড়ে দাঁড়ালো। রোজ টু শব্দ অর্থ কি পাচ্ছি আমরা? বেড়ে দাঁড়ালো। বেড়ে দাঁড়ালো। ওকে, তাহলে একটা জিনিস বেড়ে কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে, হ্যাঁ কতটুকু পর্যন্ত হইল? তাহলে বলছে যে ইন 2010 দ্য নাম্বার রোজ টু 850
which again rose to 1100 in 2015. বলেছে দেখো যে এই সংখ্যাটা 2010 সালে বেড়ে দাঁড়িয়েছে কত 850-এ, এবং 2015-তে সেটা বেড়ে দাঁড়িয়েছে 1100 শিক্ষার্থী বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তার মানে যে সংখ্যাটা ছিল 2000 সালে 260, 2005 সালে 320, 2010 সালে 850 এবং 2015 সালে 1100 শিক্ষার্থী বাংলাদেশের বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করতেছে। From 2005 to 2010, the rise of overseas students was more than double. দেখো এখানে সুন্দর একটা অ্যানালাইসিস করে দিল, কিন্তু এই জায়গাটা তোমরা খুব খেয়াল রাখবে যে একটা জায়গা যখন শেষ করলো তুমি একটা এখানে অ্যানালাইসিস দাঁড় করাচ্ছ। অ্যানালাইসিসটা কি, যে 2005 থেকে 10-এর মধ্যে স্টুডেন্টের সংখ্যা বেড়ে 2 গুণ হয়ে গেল। যেমন আমরা যদি দেখি 2005-এ কত ছিল, 5-এ ছিল হচ্ছে সেটা 320, আর 10-এ সেটা হয়ে গেছে 850। তার মানে 320-এর বিপরীত ডাবল কত 660 বা 640, এখানে কিন্তু 850 হয়ে গেছে। সো এই ধরনের অ্যানালাইসিস গুলোকে তোমাকে হাইলাইট করে দেখাইতে হবে, তাহলে তোমার জিনিসটা হচ্ছে মার্ক গেইন করা তোমার জন্য সহজ হবে। ঠিক আছে, হ্যাঁ গ্রাফিন চার্টে শর্টকাট দিন। শর্টকাট বলতে আচ্ছা আমরা আগে এই জিনিসগুলো শেষ করি। দেখো এখান থেকে তুমি যদি এগুলো শিখো, এগুলো যদি মনোযোগ দিয়ে বোঝো, তুমি নিজে শর্টকাট করতে পারবা। হ্যাঁ, শর্টকাট করার জন্য খুব বেশি জিনিসপত্র লাগে না। আর গ্রাফ চার্টের শর্টকাট কি, গ্রাফ চার্টের সবচেয়ে বড় শর্টকাট কোন জিনিসটা আমি তোমাকে বলে দেই, যে একটা জিনিস বাড়লে কিভাবে তুমি বলবা, একটা জিনিস কমলে কিভাবে বলবা, একটা জিনিস ধীরে ধীরে বাড়লে কিভাবে বলে, একটা জিনিস ধীরে ধীরে কমে গেলে কি বলে, এই টার্মগুলো জানলেই তোমার গ্রাফ চার্ট সহজ হবে। গ্রাফিন চার্ট কিন্তু স্পেসিফিক জিনিস না, ধরো তুমি প্যারাগ্রাফ ফরম্যাট করা যায়, যেমন কি সব পজিটিভ জিনিসগুলা, গুড ম্যানার, ডিসিপ্লিন, তারপর হচ্ছে অনেস্টি, এই সবগুলো জিনিস যেগুলো পজিটিভ অ্যাটিটিউড মানুষের, এগুলোকে একটা ফরম্যাটে লেখা যায় চাইলে। আবার নেগেটিভ জিনিসগুলো আছে, তোমার ডিফরেস্টেশন, সেটা ক্লাইমেট চেঞ্জ অথবা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, এই নেগেটিভ জিনিসগুলোকে একটা তুমি ম্যাপে লিখতে পারবা। বাট গ্রাফ চার্ট জিনিসটা হচ্ছে খুব চেঞ্জিং জিনিস। হ্যাঁ, এটা কিন্তু খুব একটা তুমি গ্রাফের জিনিসটা কি করতে পারবা না, তুমি একটা ফরম্যাটে লিখতে পারবা না, এটা কিন্তু ভুল প্রসেস। তুমি অ্যাপ্লিকেশন ফরম্যাটে লেখা যায়, সিভি ফরম্যাটে লেখা যায়, প্যারাগ্রাফ ফরম্যাটে লেখা যায়, বাট এই গ্রাফিন চার্ট ফরম্যাট করা যায় না। এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, একটা জিনিস বাড়লে কিভাবে সেটা বলতে হয়, একটা জিনিস কমলে কিভাবে বলতে হয়, একটা জিনিস ধীরে ধীরে বাড়লে কি বলবা, ধীরে ধীরে কমলে কি বলবা, এটা সেট থাকলে কি বলবা, এই প্যাটার্নগুলো তোমার জানাটা হচ্ছে জরুরি। ওকে, আচ্ছা এবার দেখি আমরা বলেছি যে 2005 থেকে 10-এর মধ্যে এটা দ্বিগুণের বেশি বেড়ে গেছে। বাট স্যাডলি, দেখো কি সুন্দর একটা টার্ম, বাট স্যাডলি খুব দুঃখের সাথে, টু সেস দুঃখের সাথে বলতে হয়, দ্য নাম্বার কেম ডাউন টু 180। ওকে, বলেছে যে সংখ্যাটা একদম 1100 থেকে, দেখো 1100 থেকে এটা কোথায় নেমে আসছে, 1080-তে নেমে আসছে, তার মানে কমে গেছে ইন 2020। তার মানে এই জায়গার মধ্যে কি হয়েছে, এখানে একটা কিন্তু কমেছে। তাহলে দেখো কেম ডাউন টু, এই কেম ডাউন টু অর্থ কি, নেমে গেল বা কমে গেল, কমে গেল। ঠিক আছে, এটা যদি কমে যায় তাহলে কি কেম ডাউন অথবা রোজ ডাউন। ওকে, আচ্ছা আ গ্ল্যান্স এট দ্য গ্রাফ ইন্ডিকেটস দ্যাট, আ গ্ল্যান্স মানে এক নজর, তাহলে গ্রাফটার দিকে এক নজর তাকালে এমনটা দেখা যায় যে দ্য নাম্বার অফ ওভারসিজ স্টুডেন্টস ওয়াজ অন গ্র্যাজুয়াল রাইজ আপ। দেখো এই টার্মটা সুন্দর, গ্র্যাজুয়াল রাইজ আপ, ক্রমাগত বৃদ্ধি, ক্রমাগত বৃদ্ধি। ঠিক আছে, টু 2015, যে দেখা গেছে যে স্টুডেন্টের সংখ্যা 2015 সাল পর্যন্ত ক্রমাগত বৃদ্ধিতে ছিল। ওকে, তাহলে এই টার্মগুলো মনে রাখো, নিচে নেমে গেলে কোন সংখ্যা নেমে গেলে কেম ডাউন, উপরে উঠলে বেড়ে গেলে রোজ আপ, তারপর হচ্ছে রেসপেক্টিভলি যথাক্রমে, আর কি আছে আমাদের এই যে ধীর বা ক্রমাগত বৃদ্ধি, গ্র্যাজুয়াল রাইজ আপ। ওকে, আচ্ছা which suddenly reduced at the end, যেটা হঠাৎ করে নেমে গেছে। দেখো এইখানে এই টার্মটা মনে রাখো, হঠাৎ করে কমে যাওয়া, সাডেনলি রিডিউসড, হঠাৎ করে কমে গেছে, হঠাৎ করে হ্রাস পেয়েছে। ওকে, শেষের দিকে অর্থাৎ 2020 সালে। দো মেল্টলি, মেল্টলি মানে হচ্ছে
হালকা, একদম অল্প। মিল্ড থেকে অল্প, মিল্ড থেকে এসেছে মেল্টলি বা মাইল্ডলি, অল্প হারে। when the number of them stood at 1080, যেই জায়গায় অল্প একটু কমে সংখ্যাটা দাঁড়িয়েছে 2020 সালে কত 1080-তে। আচ্ছা, এইটুকু আমরা মোটামুটি একটা অ্যানালাইসিস করলাম। এই জায়গাটা যদি আমি একটু সংক্ষেপে তোমাদেরকে বলি কি দাঁড়াচ্ছে, এইখানে বিভিন্ন বছরে কোন বছরে শিক্ষার্থী কতটুকু ছিল, কোন বছরে তার থেকে বেড়েছে, কোন বছর তার থেকে কমেছে, কোন দুইটা বছরের পার্থক্য দেখাইছে যে ডাবল হয়েছে, আবার শেষের দিক দিয়ে সেটা কিছুটা কমে গিয়েছে অল্প হারে। গ্রাফ চার্ট তোমার থেকে এটাই চায় যে তোমাকে যে তথ্যগুলো দিয়েছে, এইখানে যে তথ্যগুলো দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এই তথ্যটাকে তুমি রিপ্রেজেন্ট করতে পারো কিনা তোমার লেখার মাধ্যমে। অর্থাৎ একটা ভিজুয়াল চিত্রকে একটা রাইটিং এ রূপান্তর করাকে আমরা বলি হচ্ছে গ্রাফ এন্ড চার্ট রাইটিং। ওকে, অর্থাৎ এই চিত্রটা এখানে যা দেওয়া আছে এইটাকে গুছিয়ে এইটা যা বুঝছো এটা তুমি লিখায় নিয়ে আসবা। তোমার সেন্টেন্স মেকিং অ্যাবিলিটি কতটুকু, তোমার ইংরেজি লেখার অভ্যাস কতটুকু, বা তোমার দক্ষতা কতটুকু, এই জিনিসটা আসলে যাচাই করে আমাদের গ্রাফ এন্ড চার্টে। এখানে আর কোনো খুব আহামরি জিনিসপত্র নাই। আচ্ছা, একটু শেষে দেখি। এখানে দেখো আমরা এসএসসি এইচএসসি পর্যন্ত এক ধরনের অ্যানালাইসিস দেই। হ্যাঁ, এটা আমিও দিয়েছি একটা সময় পর্যন্ত। এই জায়গাটা দেখো, এই জায়গাটায় আমরা একটা অ্যানালাইসিস পাচ্ছি। হ্যাঁ, শেষ পর্যায়ে এসে একটা অ্যানালাইসিস। বাট ইফ ইউ টক অ্যাবাউট অ্যানাদার হায়ার এডুকেশন, এটা হোক তোমার ইউনিভার্সিটি কোনো টার্ম পেপার রাইটিং, এটা হোক কোনো ধরনের আইএলটিএস এর রাইটিং এর পরীক্ষা, সেই জায়গায় এই ধরনের অ্যানালাইসিস গ্রহণযোগ্য না। তারপরে আমরা এসএসসি এইচএসসি তে দেখে থাকি যে এসএসসি এন্ড এইচএসসি তে এই ধরনের অ্যানালাইসিস গুলো আমরা দিয়ে থাকি, খুব একটা শিক্ষকরা না করেন না। ঠিক আছে, আমি এই জিনিসটা তোমাদেরকে শুরুতেই ক্লিয়ার করলাম যে এই গ্রাফ এন্ড চার্টের ক্ষেত্রে আমরা এসএসসি এইচএসসি পর্যন্ত একটা অ্যানালাইসিস দেই, এটা যখন শেষ করছি কনক্লুশনের সময় একটা অ্যানালাইসিস আমরা দিয়ে থাকি। বাট এইটা হায়ার এডুকেশনের ক্ষেত্রে গেলে, আইএলটিএস এর ক্ষেত্রে গেলে, জিম্যাট এর ক্ষেত্রে গেলে, জিআরডি তে গেলে এই অ্যানালাইসিসটা প্রয়োজন হয় না। ক্লিয়ার আমার কথা বোঝা গেল? তাহলে তোমরা চাইলে অ্যানালাইসিসটা দিতে পারো, বাট আরো হায়ার এডুকেশন যখন যাবা তখন এই অ্যানালাইসিসটা তোমরা অ্যাড করবা না। আমার কথা ক্লিয়ার? আমার কথা বুঝতে পারলা? এটুকু ক্লিয়ার হয়েছে কিনা জানাও, আমরা তার পরের অংশে যাচ্ছি। হ্যাঁ, তোমরা অনেকে মজা করতেছো, মজা আসলে ক্লাস শেষ হোক তারপর মজা করো। হ্যাঁ, পড়ার মধ্যে মনোযোগটা থাকুক, যেটুকু সময় পড়ছো এটা পড়ার মধ্যে থাকুক, তারপরে মজা করো, সমস্যা নাই। ক্লিয়ার, রাইট? ওকে, তাহলে এখানে অ্যানালাইসিসটা আমরা কি দিয়েছি, আমি বলেছি তোমাদেরকে এসএসসি এইচএসসি তে অ্যানালাইসিস দিতে পারবা, সমস্যা নাই। A detailed study of the graph gives us a positive picture of the intake of the overseas students. অর্থাৎ বিদেশি শিক্ষার্থীদের সম্পর্কে আমাদের এই গ্রাফের যেই তথ্য বা গবেষণা, এটা পজিটিভ আমাদেরকে একটা পিকচার দেয়, পজিটিভ চিত্র দেয়। কি সেটা? উইথ সাম এক্সেপশন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো। উইথ সাম এক্সেপশন, হ্যাঁ, সাম এক্সেপশন মানে কি? কিছু ব্যতিক্রম সহ, নোট করে রাখো। উইথ সাম এক্সেপশন, অর্থাৎ কিছু ব্যতিক্রম সহ, কিছু ব্যতিক্রম থাকে। হ্যাঁ, কিছু ব্যতিক্রম সহকারে। আচ্ছা, তাই তুমি যখন বলতেছো যে একাধারে এটা বেড়েছে, তার মধ্যে একটা জায়গায় অবশ্যই তোমার কমেছে 2020 সালে, তাহলে এটা কি বলতে হবে? উইথ সাম এক্সেপশন। এটা প্রতি বছর বেড়েছে কিছুটা ব্যতিক্রম ছাড়া, কিছুটা ব্যতিক্রম ছাড়া। ওকে, তাহলে কিছু ব্যতিক্রম সহকারে বা কিছুটা ব্যতিক্রম ছাড়া। আচ্ছা, ইন দ্য লাস্ট ইয়ার, তাহলে এখানে বলে দিয়েছে যে এটা একদম কি করেছে, একটা পজিটিভ ইম্প্যাক্ট দিয়েছে শিক্ষার্থীদের বৃদ্ধির। একদম শেষের বছরটাতে বা 2020 সালে কিছুটা কমতি ছাড়া, কিছুটা ব্যতিক্রম ছাড়া, ওই বছর কমেছিল। It hints at the favorable environment of these universities
অ্যারেস্টিং দ্য অ্যাটেনশন অফ দ্য ওভারসিজ স্টুডেন্টস। এখানে অ্যারেস্ট হবে না, ওয়ার্ডটা হয়তো একটু ভুল হয়েছে, অ্যাট্রাক্টিং হবে। হ্যাঁ, এটা ওয়ার্ডটা হবে অ্যাট্রাক্টিং। আচ্ছা, তাহলে বলেছে যে শিক্ষার্থীদের ইউনিভার্সিটিগুলো, আমাদের দেশে ইউনিভার্সিটিগুলো একটা খুব সুন্দর পরিবেশ দিচ্ছে, যেটা কি করছে, যেটা বিদেশি শিক্ষার্থীদেরকে আকর্ষিত করছে। ওকে, তাহলে এই টার্মগুলো একটু নোট করে ফেলো তোমরা, তোমাদের যেটা যেটা প্রয়োজন। ওকে, আচ্ছা, আমরা একটা গ্রাফ দেখলাম, আমরা দেখি একটু খুব ইম্পর্টেন্ট একটা গ্রাফ না, একটা জিনিস দেখি, চলো। ওকে, এই যে এই কোয়েশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা পরীক্ষায় আসতে পারে, এটা পরীক্ষায় যে কোনো সময় পরীক্ষায় তোমাদের আসতে পারে। ওকে, প্রশ্নটা কি, এই প্রশ্নটা এবং এর পরের কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এই যে এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এটা কয়েকটা পরীক্ষায় আসছে, বিগত বছর অনেকগুলো পরীক্ষায় আসছে, এটা এই বছর আসবে। হ্যাঁ, এই বছর এটা কোনো না কোনো পরীক্ষায় আসবে। দেখো প্রশ্নটা কি আছে, খেয়াল করো তো। দ্য গ্রাফ বিলো শোজ দ্য গ্র্যাজুয়াল রাইজ। গ্র্যাজুয়াল রাইজ মানে কি? গ্র্যাজুয়াল রাইজ মানে হচ্ছে ক্রমাগত উন্নতি বা বৃদ্ধি অফ দ্য ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার একটা ক্রমাগত বৃদ্ধি দেখানো হয়েছে এখানে। Describe the graph in at least 150 words. You should highlight the information and report the main features given in the graph. অর্থাৎ এই গ্রাফটাকে তোমাকে হাইলাইট করে দেখাইতে হবে এবং যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলোকে তোমাকে তুলে ধরতে হবে। ওকে, দেখি একটু আমরা এই গ্রাফটা। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ পার্ট তোমাদেরকে একটু মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে গ্রাফ লেখার ক্ষেত্রে এই যে এইখানে দেখো, এই যে একটা টাইটেল, এইটা প্রশ্নে আছে, কিন্তু তোমার কিন্তু উত্তরে কোনো টাইটেল প্রয়োজন নাই। অনেকে মনে করতেছে যে ভাই এই জায়গাটা থেকে শুরু করবো কিনা, না, দেখো এটা কিন্তু কোয়েশ্চেন পার্ট, তোমার অ্যান্সার শুরু হয়েছে এই জায়গা থেকে, অর্থাৎ তোমার কোনো ধরনের টাইটেল প্রয়োজন নাই। টাইটেল দিবা প্যারাগ্রাফ আর স্টোরিতে। টাইটেল কোথায় প্রয়োজন? টাইটেল প্রয়োজন হচ্ছে প্যারাগ্রাফ এন্ড স্টোরি। ওকে, এই দুইটা জায়গায় তুমি কি দিবা? টাইটেল দিবা। এই দুইটা টপিকে টাইটেল দিবা, তোমার গ্রাফ চার্টে কোন ধরনের টাইটেল প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি এই তথ্যটা কি আছে এই জায়গায়। এখানে হিসাবটা দেখাইছে কি ইন ক্রোর, কোটিতে দেখাইছে সংখ্যাটা। 2000 সালে বাংলাদেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল 0.31 ক্রোর, মানে 3,10,000 সামথিং এরকম। সেটা কি হলো, না 3,10,000 না, এটা সম্ভবত হ্যাঁ 3,10,000। এখানে হচ্ছে 1.5 ক্রোর, মানে হচ্ছে 1.5 কোটি। এখানে আছে কত? এখানে আছে 2.24 কোটি। তারপরে সংখ্যাটা দিন 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 বেড়েছে, কোনো জায়গায় কিন্তু কমে নাই। দেখো সর্বশেষ 2012 সালে সেটা হয়েছে কত? 6.14 কোটি। অর্থাৎ প্রতিটা জায়গায় 2002, 2003, 2005, 7, 9, 12। আচ্ছা, এবার দেখি একটু আমরা এই জায়গায় কিভাবে অ্যান্সারগুলো করব। আর সার্ভে, এই জায়গায় তোমরা এই জিনিসটা কিন্তু যুক্ত করতে পারো। আর সার্ভে মানে হচ্ছে একটি সমীক্ষা, সমীক্ষা, ঠিক আছে? A survey was conducted. কন্ডাক্ট মানে কি? পরিচালিত হয়েছিল, একটা সার্ভে বা সমীক্ষা করা হয়েছিল। রিসেন্টলি অন দ্য নাম্বার অফ দ্য ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ। পুরো বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার উপরে একটা সমীক্ষা বা গবেষণা পরিচালনা করা হয়েছিল। দ্য সার্ভে পিরিয়ড র্যাঙ্কস ফ্রম 2000 to 2012। এই সার্ভেটার যে সময়কালটা সেটা কোন জায়গার মধ্যে, কোন সময়কার মধ্যে? 2000 থেকে 2012 সাল। আমরা মোট প্রথম আমরা ইন্ট্রোডাকশন পার্টে কি করব, আমরা টোটাল জিনিসটাকে তুলে ধরবো। প্রশ্নে কি বলছে এই টোটাল জিনিসটাকে আমরা তুলে ধরবো আমাদের ইন্ট্রোডাকশন পার্টে। তারপর আমরা এটাকে ব্যাখ্যা করব, তারপর অ্যানালাইসিস দেব, 3টা পার্ট। ওকে, আচ্ছা। The survey during this 13 years shows that the number of the internet users is rising gradually. দেখো তুমি অলরেডি একটা সুন্দর মন্তব্য বা মতামত দিয়ে দিছো যে এটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে যদি আমরা লিখি রাইজিং গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। যদি বলে হচ্ছে কমে যাচ্ছে ধীরে ধীরে, তখন কি হবে? ডিক্রিজিং গ্র্যাজুয়ালি। ধীরে ধীরে কমছে। ওকে,
তাহলে ধীরে ধীরে বাড়ছে, রাইজিং গ্র্যাজুয়ালি ধীরে ধীরে কমছে, ডিক্রিজিং গ্র্যাজুয়ালি ধীরে ধীরে হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে। ওকে, তাহলে এই জায়গাগুলো নোট করো। ধীরে ধীরে বাড়া বলতে রাইজিং অথবা ইনক্রিজ দিতে পারো, ইনক্রিজিং গ্র্যাজুয়ালি, কমছে ডিক্রিজিং গ্র্যাজুয়ালি। ওকে, ইন 2000 সালে দ্য ফার্স্ট ইয়ার অফ দ্য সার্ভে পিরিয়ড, এই সার্ভের প্রথম বছর, দেখো এই সালটা বলে এখানে কি করলো, একটা অ্যাপোজিশন ইউজ করলো। এটাকে আমরা কি বলে থাকি, অ্যাপোজিটিভ। অর্থাৎ যে কোনো একটা নাউন বা যে কোনো জিনিসের পরে যদি আমরা অতিরিক্ত একটা তথ্য দিই সেটা হচ্ছে একটা অ্যাপোজিশন। ইন 2000 সালে দ্য ফার্স্ট ইয়ার অফ দ্য সার্ভে পিরিয়ড, তাহলে এই পুরো সার্ভের প্রথম বছরটাতে শোজ দ্যাট, আমাদের সেটা দেখায় যে 0.31 crore পিপল ইউজড দ্য ইন্টারনেট, মাত্র 0.31 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করতো 2000 সালে। whereas অপর দিকে, whereas অর্থ কি, অপর দিকে বা বিপরীতে বা যেখানে, তোমরা বলতে পারো যেখানে বলতে পারো। whereas এর মিনিং কি, যেখানে। ওকে ওকে, তাহলে যেখানে 2022 ইট রোজ টু, এই যে আমরা এটা বলেছিলাম রোজ টু মানে কি, বৃদ্ধি পেয়ে পৌঁছানো, রোজ টু মানে পৌঁছেছে 1.50 crore ইন নাম্বার, তাহলে যেটা 2002 সালে 1.5 কোটিতে গিয়ে পৌঁছেছে সংখ্যাটা। দিস নাম্বার ইজ অলমোস্ট 5 times মোর দেন দ্যাট অফ 2000। এই জিনিসটা তোমার খুব প্রয়োজন, এই জিনিসটা তোমার মার্ককে বাড়িয়ে দিবে। তুমি যখন দুইটা বছরের একটা কম্প্যারিজন দেখাতে পারছো, এটা একটা সহজ কথা যে আমার 2000 সালে ছিল 0.31 crore, সেই জিনিসটা বেড়ে আমার 2002 সালে হয়ে গেছে 1.5 crore, অর্থাৎ এখানে ছিল 30 লক্ষ মানুষ আর এইখানে হয়ে গেছে 1.5 কোটি মানুষ। তাহলে 30 লক্ষের 5 গুণ সংখ্যা কি, 1.5 কোটি। সো এই কথাটা বলছে যে দিস নাম্বার ইজ অলমোস্ট 5 times মোর দেন দ্যাট অফ 2000, তাহলে 2000 সাল থেকে এটা 5 গুণ বেশি। The next one is the number of the internet users rose to 2.43 crore in 2003. That is almost remarkable. Remarkable মানে কি, খুবই উল্লেখযোগ্য। তাহলে খেয়াল করি পরের নাম্বারে কি বলছে, the number of the internet users rose to 2.43 crore in 2003. তাহলে 2003 সালে ইন্টারনেট ব্যবহারকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2.43 কোটিতে, যেটা খুবই নজিরবিহীন অথবা যেটা খুবই উল্লেখযোগ্য একটা জিনিস। ওকে, তাহলে রিমার্কেবল বাংলা কি পাচ্ছি, উল্লেখযোগ্য। ওকে, উল্লেখযোগ্য। ইন 2005 সালে দ্য নাম্বার অফ দ্য ইন্টারনেট ইউজার্স রোজ টু 3 crore। দেখো এই জিনিসটা কিন্তু বারবার আসতেছে, রোজ টু, যখন বৃদ্ধি পাচ্ছে তখন কি ইউজ করতেছে, রোজ টু, অর্থাৎ বেড়ে দাঁড়ালো, বেড়ে গিয়ে কোথায় দাঁড়ালো, কোন জায়গায় গিয়ে পৌঁছাইলো, 3 crore। উই নোটিস ইন দ্য হোল সার্ভে, আমরা খেয়াল করি যে পুরো এই প্রতিবেদনটাই, পুরো সমীক্ষার মধ্যে দ্য গ্রেটেস্ট ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ দ্য ইন্টারনেট ইউজার্স বিটুইন 2005 and 2007, রেঞ্জিং ফ্রম 3 crore to 5 crore। আচ্ছা, এই কথাটা কি বলছে দেখো, এটা আরেক ধরনের অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসটা বেশ জরুরি। এখানে কি বলছে দেখো যে উই নোটিস ইন দ্য হোল সার্ভে, আমরা পুরো সমীক্ষাটা এই জিনিসটা খেয়াল করি যে সবচেয়ে বড়, সবচেয়ে বৃহৎ পরিবর্তন বা বৃদ্ধি কখন ঘটছে, সেটা কখন, সেটা হচ্ছে 2005 থেকে 7 মধ্যে। অর্থাৎ এই সময়টাতে প্রায় 2 crore পিপল বেড়েছে যারা ইন্টারনেট ব্যবহার করতেছে। এর আগে কোনোবারে 2 কোটি এক টানে 2 বছরের মধ্যে বাড়ে নাই। ওকে, in 2009 সালে 5.56 crore people used the internet and the number rose to 6.14 crore in 2012। শেষ। আচ্ছা, এখন একটা সহজ কথায় আসি। এই যে টোটাল আমরা গ্রাফটা লিখলাম, তুলে ধরলাম, এখানে আমরা কি করছি, আমরা জাস্ট এই জিনিসটা করছি যে গ্রাফের চিত্র খাতায় আঁটবো না, না গ্রাফের চিত্র তো খাতায় আঁটবা না। দেখো এই গ্রাফটা হচ্ছে প্রশ্নে তোমার, বুঝছো, যে প্রশ্ন করেছো তন্ময় সম্ভবত, এই গ্রাফটা কিন্তু প্রশ্নে থাকে। গ্রাফ তোমার খাতায় লেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? গ্রাফ হোক, সেটা পাই চার্ট হোক, সেটা বার চার্ট হোক, কোনো প্রশ্নের কোনো জিনিস তুমি খাতায় আসবে না। তুমি এই যে তুমি লেখাগুলো লিখবা, জাস্ট তোমার কোনো গ্রাফ চিত্র কিচ্ছু লেখা লাগবে না।
তুমি জাস্ট এই লেখাটা লিখবা, ঠিক আছে? এটাও ক্লিয়ার? এটাও ক্লিয়ার হয়েছে সবার? আটকাই গেছে কেন? গ্রাফটা কিন্তু প্রশ্নে থাকে, গ্রাফ তোমার এখন ঠিক আছে সিগন্যাল? ওকে, এখন আশা করছি ঠিক আছে। হ্যাঁ, ওকে, চলো। হ্যাঁ, অনেকে প্রশ্ন করেছে যে ভাইয়া গ্রাফ কি 3টা পার্টে লিখতে হবে কিনা? হ্যাঁ, গ্রাফের মধ্যে তুমি 3টা প্যারা করবা। প্রথম প্যারা হচ্ছে প্রশ্নে কি আছে টোটাল জিনিসটাকে তুমি তুলে ধরবা, অর্থাৎ তোমার এই জিনিসটা হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন। ওকে, এইটা হচ্ছে তোমার কি ইন্ট্রোডাকশন। এরপরে এই যে অংশটা, এইটুকু হচ্ছে তোমার টোটাল তথ্য। হ্যাঁ, তোমার টোটাল তথ্যটা দিবা, তোমার টোটাল ইনফরমেশন। আর সর্বশেষ এই যে লাইনটা, এটা হচ্ছে তোমার অ্যানালাইসিস, যে তোমার মনে হচ্ছে কেন এটা বাড়তে পারে, কেন কমতে পারে, এটা হচ্ছে তোমার অ্যানালাইসিস। বুঝে গেল আমার কথা? ক্লিয়ার এই পর্যন্ত বাচ্চারা? এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার? একটু জানো তো ভাইকে। তোর অতিরিক্ত কথা বলো, ঠিক আছে? মানে যা যা প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় ব্যাপার নিয়ে, নিজস্ব ব্যক্তি নিয়ে কথা বলার দরকার নাই, ঠিক আছে? যা প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় ব্যাপার নিয়ে ওকে, তারপর আমরা দেখো এখানে ছোট্ট একটা অ্যানালাইসিস দাঁড় করিয়েছি। সেটা কি? আমি বলেছি তুমি অ্যানালাইসিস না দিলেও চলবে। হ্যাঁ, তখন তুমি কি করবা, এটা একটু বাড়িয়ে টাড়িয়ে লিখবা। হ্যাঁ, একটু বাড়িয়ে লিখবা। বাই অ্যানালাইজিং দ্য গ্রাফ, এই গ্রাফটা বিশ্লেষণ করে ইট ক্যান বি সামড আপ। এই যে সুন্দর একটা লাইন, সামড আপ অর্থ কি? ইট ক্যান বি সামড আপ, এটা কি করা যায়? এটাকে সংক্ষেপে বলা যায়। হ্যাঁ, বা এটাকে হচ্ছে উপসংহার বলা যায়। উপসংহার করা যায় যে, উপসংহার সাম আপ অর্থ কি? একত্রিত করা বা সারসংক্ষেপ করা। সারসংক্ষেপ করা। It can be summed up that the tendency অর্থ কি? প্রবণতা of using the internet is gradually increasing, keeping pace with the demand of the modern age. অর্থাৎ আধুনিক যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা দিন 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 বেড়েই চলেছে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন অ্যান্সার। আচ্ছা, গ্রাফ চার্ট আশা করছি তোমরা এই জিনিসগুলো একটু পড়লেই পারবা। আমরা একটু পাই চার্ট দেখি, অর্থাৎ বৃত্ত আকারে যেগুলো আসে। হ্যাঁ, এখানে আরো কোয়েশ্চেন আছে, এরকম আরো কোয়েশ্চেন আছে, সুন্দর করে সব দেওয়া আছে। হ্যাঁ, তোমরা জাস্ট চোখ বুলাইলে 2-1বার রিভিশন দিলে এগুলো হয়ে যাবে। সবকিছু দেওয়া আছে, চিত্র সহ প্রিন্ট করে নিবা। আচ্ছা, আশা করছি এটা তোমার উপকারে আসবে। হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদের উপকারে আসবে বেশ। আচ্ছা, এইখানে আসি, চলো আমরা এই যে চমৎকার একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। একটু খেয়াল করে প্রশ্ন কি বলছে। লুক এট দ্য চার্ট বিলো। চার্ট কি? এটা একটা পাই চার্ট। এটাকে আমরা কি বলতে পারি? একটা পাই চার্ট, তাই না? পাই চার্ট, এই জিনিসটা চার্টও বলতে পারো, পাই চার্ট বলতে পারো, কোনো সমস্যা নাই। ইট শোজ দ্য সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন ইন আ সিটি। এটা কি দেখাচ্ছে খেয়াল করো তো। এইটা একটা শহরের মধ্যে যে পরিবেশ দূষণ হচ্ছে সেটা কোন কোন সোর্স থেকে হয় সেটা দেখাচ্ছে। ওকে, নাও অ্যানালাইজ দ্য চার্ট ইন অ্যাট লিস্ট 150 ওয়ার্ডস। ইউ শুড হাইলাইট দ্য ইনফরমেশন অ্যান্ড দ্য মেইন ফিচার্স গিভেন ইন দ্য চার্ট। ওকে, এই কথা আমরা বুঝলাম। তাহলে এই জিনিসটাকে আমরা সহজে এখন তুলে ধরবো। আমরা এটা দেখতে পাচ্ছি কি, এইটা হচ্ছে 100%। আমরা জানি একটা বৃত্ত কি 100% ধরা হয়।
তাহলে এখানকার সবচেয়ে বেশি যাচ্ছে কোন জায়গায়? ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অ্যান্ড টক্সিক কেমিক্যালস। তাহলে ইন্ডাস্ট্রিয়াল মানে হচ্ছে শিল্প কারখানার ময়লা এবং হচ্ছে বিষাক্ত আবর্জনায় 60% পরিবেশ আমাদের দূষিত হয়। তাহলে এই যে আমাদের যে কলকারখানা, আমাদের যে নগরায়ন, আমাদের যে উন্নতি, সেটার কারণে আমাদের পরিবেশ 60% ক্ষেত্রে দূষিত হচ্ছে। তারপরে আসি, 15% দূষণ করছে হচ্ছে ভেহিকলস মানে হচ্ছে আমাদের গাড়িগুলো। 15% করতেছে হাউস হোল্ড ওয়েস্ট মানে হচ্ছে বাসা বাড়ির আবর্জনা। এই যে খাবার দাবার কেটে তার ছোলা ফেলা, কলা খোসা ফেলা, ভাত পচে গেছে, তরকারি পচে গেছে, ময়লা আবর্জনা, বাড়ির মধ্যে ধরো কিছু একটা চিরুনি ভেঙে গেছে, কিছু একটা ভেঙে গেছে, এই যে ময়লা আবর্জনা বাড়ি থেকে ফেলে সেইটা ক্ষতি করে 15% আমাদের পরিবেশটার। পাওয়ার হাউস, এই যে বড় বড় পাওয়ার হাউস গুলো আছে, হ্যাঁ হ্যাঁ, বিদ্যুতের কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক কেন্দ্র, এই পারমাণবিক কেন্দ্রগুলো ক্ষতি করে আমাদের 2%, আর বাকি বিভিন্ন সবকিছু মিলিয়ে 8% ক্ষতি করতেছে আমাদের পুরো পরিবেশটার, 12টা বাজাইতেছে। তাহলে এখন কথা হচ্ছে, এটা তো কোয়েশ্চেন গেল, হ্যাঁ এটা কোয়েশ্চেন, আমরা একটু এবার অ্যান্সারে আসি। ওকে, এবার অ্যান্সার একটু খেয়াল করি আমরা। The pie chart shows the sources of environment pollution in a city. সহজ কথায় এটা আমাদের ইন্ট্রোডাকশন পার্ট। এই পাই চার্টটা দেখাচ্ছে আমাদের শহরের মধ্যে কোন কোন সোর্স থেকে আমাদের পরিবেশটা দূষিত হচ্ছে। সহজ কথা। আচ্ছা, we know that air is the main element of our environment which is mainly polluted by smoke. Okay, তাহলে আমাদের পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা কোনটা? সেটা হচ্ছে এয়ার, রাইট? আমাদের বায়ু। We know that air is the main element of our environment. আমাদের পরিবেশটা যদি তাকাই, পরিবেশে বিল্ডিং আছে, গাছপালা আছে, ঘরবাড়ি আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্টটা কি? বায়ু। আমাদের যে বায়ু ছাড়া, যে অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকা সম্ভব না, তাই না? আমাদের অক্সিজেন লাগবেই। কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না, মানুষ, গরু, ছাগল কেউ বেঁচে থাকতে পারবে না। তাহলে বলেছে যে আমাদের পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটা? সেটা হচ্ছে বায়ু, যেটা which is mainly polluted by smoke। যেই জিনিসটা প্রধানত কিসের মাধ্যমে দূষিত হচ্ছে? প্রধানত দূষিত হচ্ছে স্মোকের মাধ্যমে, ধোঁয়ার মাধ্যমে। ধোঁয়ার মাধ্যমে আমাদের অক্সিজেনটা নষ্ট হচ্ছে। স্মোক ফ্রম ভেহিকলস, মিলস এন্ড ফ্যাক্টরিজ, কুকিং, রেলওয়ে ইঞ্জিনস, ব্রেকফিল্ডস। ব্রেকফিল্ড মানে কি? ব্রেকফিল্ড মানে হচ্ছে তোমার ইটের কারখানা, হ্যাঁ, ইট ভাটা। পাওয়ার হাউস এটসেট্রা পলিউটস দ্য এয়ার। তাহলে বলেছে যে দেখো, যে গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, রান্নার ধোঁয়া, রেল ইঞ্জিনের ধোঁয়া, তারপর হচ্ছে ইটের ভাটার ধোঁয়া এবং পাওয়ার হাউসগুলোর ধোঁয়া আমাদের কি করছে? আমাদের বায়ুটাকে দূষিত করছে। পাওয়ার হাউসেস ক্রিয়েট স্মোক বাই বার্নিং কোল এন্ড ওয়েল। তাহলে পাওয়ার হাউস কিভাবে আমাদের এই যে দূষণটা করে? অনেকে বলতে পারে জিনিসটা তো আমরা বুঝতে পারতেছি না ভাইয়া, কিভাবে পাওয়ার হাউস এই দূষণটা করে? পাওয়ার হাউস দূষণটা করে হচ্ছে, পাওয়ার হাউস চালানোর জন্য বা তুমি বিদ্যুৎ উৎপাদন করার জন্য, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন তোমার কন্টিনিউয়াস রাখার জন্য কি প্রয়োজন? তোমার কয়লা এবং তেল পোড়াইতে হয়, সেটা পুড়িয়ে শক্তি উৎপাদন করে, সেটা দিয়ে তোমার বিদ্যুৎ উৎপাদনের কাজ চলে বা টারবাইন চালার কাজ চলে, যে টারবাইন গুলো চলে ঘুরে। তাহলে এই যে পাওয়ার হাউস গুলো কি করে? কয়লা এবং তেল পোড়ানোর মাধ্যমে সে কি করতেছে? সে পরিবেশ দূষণ করতেছে। বাসেস, ট্রাকস এন্ড কার্স ইউজ পেট্রোল এন্ড ডিজেল। তাহলে বাস, কার গুলো কিভাবে দূষণ করতেছে বলতো? হ্যাঁ, পাওয়ার হাউস ডেস্কো বলতে পারো। ওকে, তাহলে কি পাচ্ছি এখানে? খেয়াল করতে যে বাসেস, ট্রাকস এন্ড কার্স ইউজ পেট্রোল এন্ড ডিজেল ওয়েল। তাহলে বাস, ট্রাক আর গাড়িগুলো কি ব্যবহার করে? তারা ডিজেল তেল ব্যবহার করে। অল দ্য সোর্সেস এমিট স্মোক। এমিট মানে কি? এমিট মানে হচ্ছে নির্গত করা। ওকে, নির্গত করা, কোনো জিনিস ছাড়া পরিবেশ। তাহলে এই যে সবকিছু, এই যে ডিজেল ব্যবহার করা, পেট্রোল ব্যবহার করা, কয়লা পোড়ানো, তেল পোড়ানো, সবকিছু কি করে? তারা বায়ু দূষণ করে। তাহলে emit smoke and all these kinds of smoke pollute the air। তাহলে এই ধরনের বায়ুগুলো কি ভালো বায়ু? কারণ এই যে গাড়ি থেকে
তেল পুড়ে ডিজেল পুড়ে যেটা তৈরি হচ্ছে বা গ্যাস পুড়ে যে ধোঁয়াটা বের হচ্ছে, এই ধোঁয়া তো কোনো ভালো ধোঁয়া না, তাই না? অথবা ধরো রান্নার পরে যে ধোঁয়াটা হচ্ছে, এই ধোঁয়া কিন্তু শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য বা বায়ুর জন্য ভালো না। তো এই ধোঁয়াগুলো কি করতেছে, আমাদের পরিবেশের বায়ুটাকে দূষিত করতেছে। In the chart, এই চার্টে we see that air pollution from industrial waste and toxic chemicals is 60%. তাহলে কলকারখানা থেকে যে বিষাক্ত বজ্র পদার্থ বের হয় সেইটা আমাদের পরিবেশকে দূষিত করে 60%, from vehicles is 15% and from household waste is 15%. ওকে, সবকিছু বলা শেষ। 2% from air pollution is due to the smoke emitted from power house. তাহলে বায়ু দূষিত হওয়ার 2% কারণ থেকে আসে, সেটা হচ্ছে পাওয়ার হাউস থেকে, while যেখানে 8% of air pollution is caused by other things, যেখানে এই যে পাওয়ার হাউস, বাড়িঘরের ময়লা আবর্জনা, ইন্ডাস্ট্রিয়াল ময়লা আবর্জনা, এটার বাইরে অনেক কারণ থাকতে পারে, অনেক কারণ থাকতে পারে, যেখান থেকে মাত্র 8% বায়ু আমাদের দূষিত হয়। ওকে, দ্য হাইয়েস্ট সোর্স অফ এয়ার পলিউশন, দেখো এই জিনিসটা তোমরা একটু অ্যাড করে দিবা। যে কোনো জিনিস যখন তুমি লিখতেছো না, পরীক্ষার খাতায় টিচার এটা খুব দেখে, হ্যাঁ, পরীক্ষার টিচারটা খুব খেয়াল করে যে একটা স্টুডেন্ট তথ্যগুলো যে সে লিখলো, এটার অ্যানালাইসিসটা সে দিচ্ছে কিনা, এটা হাইলাইট করতেছে কিনা, যে কোন বছর সবচেয়ে বেশি, কোন বছর সবচেয়ে কম, মাঝখানে 2টা বছরের মধ্যে পার্থক্য কতটুকু বেড়েছে বা কমেছে, বা সবচেয়ে বেশি সংখ্যা কোনটা, সবচেয়ে কম সংখ্যা কোনটা। এই জিনিসের শিক্ষকরা চান যে শিক্ষার্থীরা এটা অ্যানালাইসিস করে ওই প্রেসারে, পরীক্ষার হলে চাপের মধ্যে এই জিনিসটা বের করে লিখতে পারেন কিনা। সো এটা বলেছে যে দ্য হাইয়েস্ট সোর্স অফ এয়ার পলিউশন অ্যাজ মেনশনড ইন দ্য পাই চার্ট ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অ্যান্ড টক্সিক কেমিক্যালস। তাহলে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি ক্ষতি করে পরিবেশের, সে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অ্যান্ড টক্সিক কেমিক্যালস, মানে কারখানার বজ্র এবং বিষাক্ত যেই রাসায়নিক পদার্থগুলো। এবার আমরা একটা অ্যানালাইসিস দিলাম সর্বশেষ। টু সাম আপ, অবশেষে বা সারসংক্ষেপে আমরা এটা বলতে পারি, we can clearly say that the highest amount of air pollution in the city is caused by industrial waste and toxic chemicals. শহরের মধ্যে সবচেয়ে বেশি বায়ু দূষিত হয়ে যায় কিসের মধ্যে? এটা হচ্ছে কলকারখানার বজ্র এবং কি, এবং বিষাক্ত রাসায়নিক পদার্থের মাধ্যমে। and the lowest amount of air pollution occurs owing to power house, এবং পাওয়ার হাউসের কারণে আমাদের মাত্র 2% পরিবেশ ক্ষতির কারণ। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পাই চার্ট। তো বারবারই আমি যে জিনিসটা বলছি, লেখার সময় খেয়াল রাখবা কোন জিনিসটা বাড়ছে, কোন জিনিসটা কমছে, বা সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, এই জিনিসটা তুমি খুব ফোকাস করে, খুব মনোযোগ দিয়ে তুলে ধরবা। এই জিনিসটা টিচার দেখে তোমাকে নাম্বার দেওয়ার প্রতি উৎসাহিত হবেন। ওকে, তাহলে আশা করছি গ্রাফ চার্ট এন্ড পাই চার্ট এই ব্যাপারগুলো তোমরা পারবা, ঠিক আছে? ওকে, তাহলে এখানে অনেকগুলো আছে, এগুলো তোমরা একদম পড়ে টরে শেষ করে ফেলবা, ঠিক আছে? একদম সুন্দরভাবে পড়ে এটা শেষ করবা তোমরা। ওকে, ঠিক আছে, আমরা একটু গ্রাফ এন্ড চার্ট দেখি। হ্যাঁ, আমি এই জিনিসটাকে একটু সেভ দিয়ে আমি একটু তোমাদেরকে গ্রাফ চার্ট দেখাই। তো গ্রাফ চার্টটা, ফ্লো চার্ট আসলে কিভাবে লিখবা, এই জিনিসটাকে সেভ দিয়ে দিলাম। ওকে, সবাই একটু ফ্লো চার্ট কিভাবে লিখবা এই নিয়মটা একটু খেয়াল করো। ফ্লো চার্ট লেখার নিয়ম কি সেই জিনিসটা একটু দেখি আমরা। হ্যাঁ, ওকে, এখানে ছোট্ট একটা জিনিস আছে, আমরা জাস্ট একটা জিনিস দিয়ে এখানে খেয়াল করব, খুব বেশি জিনিস লাগবে না, সহজে বোঝাই দিব। হ্যাঁ, ওকে, এখানে একটা কোয়েশ্চেন দেখো। হ্যাঁ, এটা আমরা একটা ফ্লো চার্ট লিখবো। ওকে, আচ্ছা, কোন টপিক থেকে আসছে? কল্পনা চাওলা নামে একটা টপিক আছে, প্যাসেজ, ওই প্যাসেজটা থেকে। এখানে অনেক জায়গা থেকে আসতে পারে, নেলসন ম্যান্ডেলা থেকে আসতে পারে, বঙ্গবন্ধু থেকে আসতে পারে, এটা হোয়াট ইজ ড্রিম থেকে আসতে পারে, যে কোনো প্যাসেজ থেকে আসতে পারে। প্রশ্নটা কি বলেছে যে বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ, প্যাসেজটা পড়ার উপর নির্ভর করে মেক শর্ট নোটস, ছোট ছোট নোট লিখবা। ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লো চার্ট, ফ্লো চার্টের প্রত্যেকটা বক্সে একটা করে কি লিখবা? নোট লিখবা। শোয়িং চাওলাস রোড টু নাসা, এই হচ্ছে আমাদের টপিক। হ্যাঁ, আচ্ছা, আজানটা একটু শেষ হোক। হ্যাঁ, আজানটা একটু শেষ হোক, তারপর আমরা কথা বলছি। আজান শেষ হোক।
ওকে, চলো আমরা একটু ফ্লো চার্টের মেইন ফিচারগুলো নিয়ে কথা বলবো, যে আসলে আদৌতে ফ্লো চার্টটা কি, টিচার আসলে ফ্লো চার্টের মাধ্যমে কি চান আমাদের থেকে, এইটা হচ্ছে আমার মূল কথা। হ্যাঁ, এইটা জিনিসটা বুঝলে ফ্লো চার্ট লেখা কোনো কঠিন জিনিসটা। আমি অনেককে দেখি, তোমরা অনেকে ফ্লো চার্ট লেখা নিয়ে কনফিউজ হও, যে ফ্লো চার্ট কিভাবে লিখবো ভাইয়া, ফ্লো চার্ট কঠিন লাগে। কয়েকটা পয়েন্ট বলবো যেগুলো ভুলগুলা জাস্ট করবে না, দ্যাটস ইট। ওই ভুলগুলা না করলে তোমার মার্ক এমনিতেই বেড়ে যাবে। দেখো আমরা একটু কি লিখছি এখানে। আগে আমি যে জিনিসটা খেয়াল করো, একটু প্রশ্নটা, যে এই শোয়িং পার্টটার পরে যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন, যে কি দেখাতে বলেছে। কল্পনা চাওলা যে প্যাসেজটা আছে, ওই কল্পনা চাওলার রোড টু নাসা, কল্পনা চাওলা কিভাবে নাসায় গেল, অর্থাৎ নাসায় যাওয়ার পক্ষে তার যে কোন কোন ধাপগুলো পার হতে হয়েছিল, এইটা হচ্ছে রোড টু নাসা। তিনি কখন এইচএসসি দিয়েছে, কখন অনার্স করেছে, কখন মাস্টার্স করেছে, তারপরে কোথায় গেল, এই যে স্টেপটা একটা জায়গায় পৌঁছানোর, এটা হচ্ছে রোড টু নাসা। ধরো কেউ ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলো, তাহলে রোড টু ডিএমসি, তাহলে কি হলো, তার এসএসসি কোন প্রতিষ্ঠানে পড়ছে, এইচএসসি কোন প্রতিষ্ঠানে পড়ছে, তারপর হচ্ছে কোচিং কোথায় করছে, তারপরে সে ভর্তি পরীক্ষা কখন দিছে। তাহলে এই যে সালটা বা কোথায় থেকে কি করলো, এটাই তো তার রোড, তাই না, তার জার্নি, তার রাস্তাটা, এটাই এখানে আমরা তুলে ধরবো। কয়েকটা ব্যাপার একটু মনে রাখবা, এই জায়গায় একটু খেয়াল করো। এই জায়গায় আমরা ফ্লো চার্ট লিখছি, ফ্লো চার্টে কিন্তু কোনো পূর্ণ বাক্য লেখা যাবে না, পূর্ণাঙ্গ ফুল কমপ্লিট সেন্টেন্স দেওয়া যাবে না, কিন্তু এখানে কোনো ফুল সেন্টেন্স হবে না, এটা একটু মাথায় রাখবো। অর্থাৎ কি, অর্থাৎ সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব কি এভাবে লেখা হয়, ভিএফ, ঠিক আছে, ভার্ব অফ ফাইনাইট, এই প্যাটার্নটা রাখা যাবে না। তাহলে কি বললাম, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট যদি দেই, তাহলে এটা পূর্ণাঙ্গ বাক্য হয়ে যায়, যেই জিনিসটা ফ্লো চার্টে চায় না। প্রথম কথা তুমি মনে রাখবে, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ, আমি স্টার দিয়ে দিলাম। দ্বিতীয় কথায় আসি, সেটা কি, দ্বিতীয় কথা হচ্ছে সেম প্যাটার্ন রাখতে হবে। 2 নম্বর খেয়াল রাখো, চেষ্টা করবা সেম প্যাটার্ন, সেম সেন্টেন্স প্যাটার্ন। এটা কি বললাম, ধরো প্রশ্নের মধ্যে তোমার একটা কিন্তু অপশন দেওয়া আছে, মোট 6টা, তার মধ্যে একটা প্রশ্ন দেওয়া আছে, 5টা তোমাকে লিখতে হবে। তাহলে এখানে করণীয় কি, প্রথম সেন্টেন্স প্যাটার্নটা যেভাবে হয়েছে তুমি এগুলা ফলো করে, প্রথমটা ফলো করে বাকিগুলো করার চেষ্টা করবা। তাহলে এখানে প্রথম কি করেছে দেখো তো, V2, রাইট, ভার্বের V2 ফর্মটা দিছে। তাহলে বাকি অ্যান্সার গুলো যখন তুমি লিখছো, প্লিজ ট্রাই টু কিপ দ্য সেম সেন্টেন্স প্যাটার্ন ইন রেস্ট অফ দ্য সেন্টেন্সেস, রেস্ট অফ দ্য ক্লজেস। তাহলে এখানে যখন অ্যান্সার লিখবো, তো আমি V2 দিয়ে শুরু করব, সাবজেক্ট দেওয়া যাবে না, বোঝা গেল। সাবজেক্ট যদি দেও তুমি, তাহলে জিনিসটা একটা সেন্টেন্স হয়ে যায়, ফ্লো চার্টটা সেন্টেন্স প্রেফার করে না, একটা ফ্রেজ অথবা একটা ক্লজ, দ্যাটস ইট। তাহলে এখানে কি হবে, V2 দিয়ে শুরু হবে, V2 দিয়ে শুরু হবে, V2 দিয়ে শুরু হবে, V2 দিয়ে বাকিগুলো সব শুরু করবা, ঠিক আছে, ওকে। এবার আমরা একটু দেখি যে কল্পনা চাওলার নাসায় পৌঁছানোর ক্ষেত্রে তার স্টেপ গুলো আসলে কি কি ছিল। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া এগুলো কি মুখস্থ করবো আমরা? নেভার, নেভার এভার হ্যাভ, নেভার উইল ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস, বিকজ এই টোটাল জিনিসটা অ্যান্সার করতে হবে তো তোমার প্রশ্নের যে প্যাসেজটা থাকবে, ওই প্যাসেজ থেকে অ্যান্সার করতে হবে। এখানকার কোনো জিনিস মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। Flowchart, information transfer, summary, these are not something you need to memorize. Never ever go for memorization. Okay? যা করতে হবে, কনসেপ্টটা বুঝবা, কিভাবে এইখানে অ্যান্সারটা করছি, অপর আরেকটা কোয়েশ্চেনটা বুঝো, এটা ট্রাই করবা যে এই জায়গায় আমি সেম প্যাটার্ন মেইনটেইন করে একটা অ্যাপ্রোপ্রিয়েট আমি ফ্লোচার্ট করতে পারি কিনা। আর আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবা, যদি সালের ঘটনা থাকে তাহলে সিরিয়ালটা মেইনটেইন করবা, ক্রনোলজিটা মেইনটেইন করবা, ধারাবাহিকতাটা, কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে, এই ধারাটা মেইনটেইন করাটা খুব জরুরি। ফ্লোচার্টে এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি সাল না থাকে তাহলে এই ধারার কোনো দরকার নাই। ধরো তার কি কি সমস্যা, এটা তুমি আগে যেটা বলতে পারো, পরে একটা বলতে পারো, কোনো সমস্যা নাই। যে নেলসন ম্যান্ডেলা তার লাইফে কি কি সমস্যায় পড়েছিলেন, অনেকগুলো বলা যায়। বঙ্গবন্ধু কোন কোন সমস্যায় পড়েছিলেন, বঙ্গবন্ধু বাঙালিকে কি কি করতে না করেছেন, এইটা তুমি আগে পরে লিখতে পারো। বাট যদি বলা হয় বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে কোন কোন ঐতিহাসিক ঘটনাগুলো ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে সালের ব্যাপার আছে। ওই সাল 52 পরে তুমি দিবা হচ্ছে 66, 66 পরে কিন্তু 52 দিবা না।
এইভাবে ক্রনোলজিটা মেনটেন করবা সালের ক্ষেত্রে, ঘটনার ক্রমের ক্ষেত্রে। ওকে, তাহলে প্রথমে কি পাচ্ছে, গ্র্যাজুয়েটেড ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা প্রশ্ন ছিল, তিনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর গ্র্যাজুয়েট হয়েছেন, ফাইন। তারপরের ঘটনা কি দেখো, এটা কিন্তু সালটা নির্ভর, টাইমটা নির্ভর করছে কোনটার পরে কিটা ঘটেছে, তাই ক্রনোলজি মেনটেন করবা, এটা প্যাসেজ থেকে নির্ধারণ করতে হবে। ওকে, মুভ টু ইউনাইটেড স্টেটস, তারপর তিনি কি করেছেন, আমেরিকায় চলে গেছেন। তাহলে এই গ্র্যাজুয়েট করেছেন কোথায়, তিনি এই গ্র্যাজুয়েট করেছেন পাঞ্জাবে। ওকে, প্যাসেজ যারা পড়েছো তারা জানার কথা, পাঞ্জাব থেকে করেছেন। পাঞ্জাব থেকে তিনি গ্র্যাজুয়েশন করে তিনি কোথায় চলে গেলেন, মুভ টু দ্য ইউনাইটেড স্টেটস। দেখো V2, এখানে দেখো V2, এইখানে সেম প্যাটার্ন মেনটেন করা হয়েছে। তারপর আসো, অবটেইনড মাস্টার্স ডিগ্রি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, তিনি তারপরে যখন গেলেন আমেরিকায় তখন কি করেছেন, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর উপরে মাস্টার্স ডিগ্রি নিয়েছেন। তারপরে ঘটনা, কমপ্লিটেড PhD, তাহলে মাস্টার্স এর পরে কি আসতেছে, PhD, আবার খেয়াল করো V2, আবার খেয়াল করো V2, কমপ্লিটেড PhD ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। তারপরে কি ঘটলো, জয়েন নাসা এজ ভাইস প্রেসিডেন্ট ইন 1991, 1991 সালে হয়েছেন নাসার ভাইস প্রেসিডেন্ট, and started career as a NASA astronaut in 1995. তিনি তো ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, এরপর 1995 সালে তিনি হয়ে গেলেন কি, একজন নাসার অ্যাস্ট্রোনট, অর্থাৎ নাসার কি হয়েছেন, তিনি ওই যে নভোচারী, মহাকাশে যান এরকম একজন লোক হয়ে গেছেন। প্রথম তো ছিল ইন্টারনাল, তারপর হয়ে গেছেন তিনি নাসার একজন অ্যাস্ট্রোনট হয়ে গেছেন। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে প্যাটার্নটা দেখো, তুমি প্যাটার্নটা খেয়াল করো, প্রতিটা জায়গায় আমি V2টা মেনটেন করেছি, এই V2 মেনটেন করাটা খুব জরুরি, বুঝে গেল। আরেকটা কোয়েশ্চেন একটু দেখি, চলো এইখানে একটু আসো, এই জায়গায় দেখো এই অ্যান্সারটা যদি দেখি একটু দেখো, রিড দ্য, স্পেলিং ভুল আছে, রিড দ্য প্যাসেজ অ্যাবাউট Tereskova again and complete the following flowchart presenting Tereskova's early life. আচ্ছা, এখানে early life কথা বলছে, born in 1937। এখন খেয়াল করো, এই প্রশ্নে born in 1937 দেওয়া আছে, ফাইন, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে কি বলছে, প্রশ্ন কি, Tereskova early life, আর্লি লাইফে তো সব কাজের কথা বলবে, ব্যাপারটা এরকম না, অনেক কিছু থাকতে পারে এখানে। আর্লি লাইফ, তার পরিবার কেমন ছিল, তার বাবা কেমন ছিল, তার মা কেমন ছিল, তার পড়াশোনা কেমন ছিল, এইসব। তার মানে এখানে কাজটা দেখো ভ্যারিয়েশন আছে, শুধু কাজের কথা বলে নাই, তার বাবা কি, তার মা কি করত, এই টোটাল জিনিসটা, প্রফেশন, তার পরিবার, সমাজ ব্যবস্থা, পড়াশোনা সব আসতেছে। এই ক্ষেত্রে আবার খেয়াল করো কি হচ্ছে না, এই ক্ষেত্রে কিন্তু আবার কাজের ধারা আসতেছে না। তুমি দেখো এই যে আমরা যখন দেখছি, এই যে এই জায়গাটা কি ছিল, কাজের ধারা ছিল, সে কিভাবে ওখানে পৌঁছাইছে, তাহলে একটা পর একটা স্টেপ কাজে কি করছে, অনার্স, মুভ করছে, মাস্টার্স করছে, PhD করছে, ভাইস প্রেসিডেন্ট হয়েছে, তারপর হচ্ছে নাসার অ্যাস্ট্রোনট হয়েছে, প্রত্যেকটা কাজের ধাপ। এখন এইটা তো চলে আসছে কি, টেরেস্কোভার আর্লি লাইফে কেমন ছিল, তার এই কেমনের মধ্যে কিন্তু সবকিছু কাজ আসবে না, সো এই ক্ষেত্রে ম্যান্ডেটরি না, বুঝতে হবে কোন কোন জায়গায় কি করবা। দেখো ওই অংশে ছিল একটা বাক্যাংশ, একটা ফ্রেজ ছিল, এই জায়গায় তো ফ্রেজও নাই, শুধু একটা ওয়ার্ড। তাতে আর্লি লাইফে কি কি বৈশিষ্ট্য, তার আর্লি লাইফের বৈশিষ্ট্যগুলো একটা হচ্ছে তিনি জন্মগ্রহণ করেছে 1937 সালে, প্রলেতারিয়াত মানে হচ্ছে এটাকে বলা হচ্ছে শ্রমিক শ্রেণী, হ্যাঁ শ্রমিক শ্রেণী ছিল। রাশিয়া কিন্তু দুইটা শ্রেণীতে বিভক্ত ছিল ওই সময়টায়, অর্থাৎ যেই তোমার আমরা যেটাকে USSR বলি, হ্যাঁ এই রাশিয়া, তো রাশিয়াকে USSR বলা হয়, ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া। তাহলে ওই জায়গায় একটা শ্রেণী ছিল হচ্ছে প্রলেতারিয়া, যারা হচ্ছে শ্রমিক শ্রেণী, আর যারা ধনী শ্রেণী ছিল তাদেরকে বলা হচ্ছে বোর্জোয়া বলা হতো, হ্যাঁ বোর্জোয়া। ট্রাক ড্রাইভার ফাদার, তার বাবার বৈশিষ্ট্য কি ছিল, তিনি ট্রাক ড্রাইভার ছিলেন। ওয়ার্কার মাদার ইন আ টেক্সটাইল প্ল্যান্ট, তার মা ছিল একটা ওই যে কাপড়ের মিলের মধ্যে হচ্ছে ওয়ার্কার ছিলেন। চাইল্ডহুড এডুকেশন স্প্যান, তার যে শিশু শিক্ষা, ছোটবেলার শিক্ষা কতটুকু ছিল, 1945 থেকে 1953, মাত্র 8 বছর পড়াশোনা করেছেন। চাইল্ডহুড এডুকেশন, আচ্ছা এটা দুইবার হয়ে গেছে, এই জায়গাটা আমরা কেটে লিখতে পারি, এখানে লিখতে পারো যে কন্টিনিউড ডিস্টেন্স লার্নিং, এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, হ্যাঁ ডিস্টেন্স লার্নিং। এখন তোমাদের আরেকটা প্রশ্ন একটু আমি ক্লিয়ার করে দেই, এই প্রশ্ন তোমরা প্রায় করে থাকো, সেটা হচ্ছে ভাইয়া আপনি তো অ্যান্সার দিলেন এইভাবে যে বক্স 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 বক্স,
তাহলে একটা বক্স থেকে একটা বক্সে যাওয়ার পথে একটা তীর চিহ্ন দিয়ে দিচ্ছে, ফাইন, এইটা করেছেন, তাই না? প্রশ্নে তো তোমার এইভাবে দেওয়া থাকে, এটা ধরো প্রশ্ন, হ্যাঁ, এই প্রশ্নটা ছোট ছোট বক্স বলে কিন্তু সরাসরি জায়গা হয়ে গেছে। তুমি তো অ্যান্সার লিখবা, তুমি তো ছোট বড় করতে পারবে না খাতায় যখন লিখতেছো, তাই না? খাতার মধ্যে দাগ দিয়ে স্কেল দিয়ে বক্স করবা, হ্যাঁ, পেন্সিল দিয়ে করবা, কলম দিয়ে বক্সটা করবা না, পেন্সিল দিয়ে করবা, একটু আঁকা বাঁকা হলে তুমি ঠিক করে নিতে পারবা। তাহলে এখন বক্সে কি করতে হবে, ওই বক্সের ভিতরেই লিখতে হবে, ঠিক আছে, 1 2 3 4 5 6 দিয়ে। এখন এই জায়গাটায় আমরা একটা ভুল করি যে ভাইয়া শুধু কি এইভাবেই লিখবো, তিনটা তারপরে তিনটা, আমরা কি চাইলে নিচে নিচে লিখতে পারবো না? হ্যাঁ, দেখো আমি এখানে একটা কম্পিউটার করেছি বলে অনেক ছোট ছোট ফন্টে দিয়ে আমি করে ফেলতে পারছি, বাট খাতায় লিখলে দেখা যায় অনেকের লেখা বড়, কি করার? এখন তো এইটুকু জিনিস লিখতে তার হয়ে যাচ্ছে একটা এক পেজে একটা লাইন হয়ে গেছে, এইটুকু লিখতে একটা লাইন হয়ে গেছে। ধরো সে কি করলো, এই যে ধরো খাতা ধরে এই যে এতটুকু মার্জিন, হ্যাঁ, এখন সে এই এক লাইন লিখতে গিয়ে তার এতটুকু হয়ে গেছে, এখন সে কোথায় আর বক্স লিখবে? তখন কি করবে, এই লাইনটাকে বক্সের ভিতরে রাখবে, ঠিক আছে, তখন সে নিচে নিচে অ্যান্সার করবে, ঠিক আছে, এটা 1 নাম্বার। তারপরে এইখানে অ্যান্সার দিবে 2 নাম্বার, ওকে, বোঝা গেল? এটা হচ্ছে 2 নাম্বার লাইন, ঠিক আছে। এরপরে সে আরেকটা বক্স করবে এই জায়গায়, কিন্তু নিচে নিচে তুমি তীর চিহ্ন দিয়ে দিবে যে এটার পরে এটা 3 নাম্বার, ঠিক আছে। তার মানে হচ্ছে তুমি চাইলে এভাবে ভার্টিক্যালি করতে পারবা, চাইলে হরিজন্টালিও করতে পারবা, ঠিক আছে। ভার্টিক্যাল হরিজন্টাল দুই ভাবে অ্যান্সার করা যায়, কোনোটাই কোনো সমস্যা হচ্ছে না, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের ফ্লো চার্ট কিভাবে লিখতে হবে। এখানে কোনো ধরনের রকেট সায়েন্সের কিচ্ছু না, সহজ জিনিস। জাস্ট যে প্রশ্নটা করতেছে প্রশ্ন ধরবা, যে কি চাইছে, রোড টু নাসা, তার মানে নাসায় যাইতে তার কোন কোন স্টেপ পার হইতে হয়েছে ওইটা তুলে ধরবা। এখানে বলছে তার আর্লি লাইফ তুলে ধরবা, তারপর যদি বলে আমেরিকার কি কি সমস্যা ছিল তার, সেও তুলে ধরবা। সে আইসক্রিম দোকানে কাজ করছে, সে ঘুমাইতে পারতো না, সে সেপারেটেড, তার এক সময় ইনজুরি হয়েছিল ইনফেকশনের কারণে, এই প্রবলেমগুলো তুলে ধরবা। তার মানে প্রশ্নটা ইম্পর্টেন্ট, আর প্রথম প্যাটার্নে যদি কোনো কাজের কথা বলা থাকে ওই প্যাটার্নটা মেনটেন করবা, দ্যাটস ইট। আর হচ্ছে পূর্ণ বাক্য লিখবা না, যে নেলসন ম্যান্ডেলা ওয়াজ ইনজিওর্ড, এই পূর্ণ বাক্য লেখা যাবে না, ঠিক আছে। সাবজেক্ট দিয়ে বাক্য শুরু করার প্রয়োজন নাই, ভার্ব থেকে শুরু করবা, ওকে। আর আরেকটা জিনিস, ফুল স্টপ দিবা না, হ্যাঁ, ফুল স্টপ দিবা না। দেখো এই জিনিসটা ফুল স্টপ দিলে কি হয়ে যাচ্ছে, ফুল স্টপ দিয়ে কখন একটা বাক্য শেষ হয় যখন, এটা তো বাক্যই না, এই জিনিসটা তো বাক্য না, তাহলে ফুল স্টপ কেন দিব বলো তো? তাহলে ফুল স্টপ দেওয়া যাবে না, এই জিনিসটা মনে রাখবা, ফুল স্টপ দেওয়া যাবে না। এটা তুমি হরাইজন্টালি লিখো, ভার্টিক্যালি যেভাবে লিখো না কেন, ফুল স্টপ দিয়ে বাক্য শেষ করা যাবে না, ওকে। এটা জানাও তো, ক্লিয়ার কিনা জিনিসটা? হ্যাঁ, নিচে নিচে বক্স দিয়ে আনসার করতে পারবা, হ্যাঁ, তুমি নিচে নিচেও চাইলে বক্স দিয়ে দিয়ে আনসার করতে পারবা, তুমি চাইলে হরাইজন্টালি, তুমি লম্বা লম্বিও করতে পারবা, বুঝা গেছে? ক্লিয়ার, ওকে। তাহলে খুব বেশি কথা বলবো না এইসব নিয়ে, এই জিনিসগুলো অবশ্যই প্র্যাকটিসের ব্যাপার, এখানে খুব বেশি জিনিস আমি মুখস্থ করাই দেওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি যেটা করবা, ফ্লো চার্টে হয়তো খুব বেশি জিনিস নাই, ফ্লো চার্টটা আমি দেখি কালকের মধ্যে দিব, বাট তোমাদের যে গ্রাফ চার্টের পূর্ণাঙ্গ একটা পিডিএফ তোমাদেরকে এখনই দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ। এই ক্লাসের পরেই এই পিডিএফটা তোমরা দিয়ে দিব তোমাদেরকে, তোমরা তোমাদের যে ড্রাইভ লিঙ্ক এখান থেকে প্র্যাকটিস শিটের পার্ট থেকে এটা কি করবা, এটা নিয়ে নিবা, ঠিক আছে। প্র্যাকটিস শিটের পার্ট থেকে তোমরা এই জিনিসটা নিয়ে নিবা, ওকে। তাহলে আজকে এই পর্যন্তই, খুব বেশি দেরি করছি না, তোমরা পড়াশোনা করো, তোমাদের জন্য অনেক দোয়া রইল, ঠিকঠাক মতো পড়াশোনা করো, যেহেতু পরীক্ষার আর খুব বেশি দিন নাই, এবং হোপফুলি ইউ অল উইল মেক ইউর এক্সপেক্টেড রেজাল্ট, ওকে। সো আজকে এই পর্যন্তই, স্টে, দেখা হচ্ছে পরের ক্লাসে, টিল দেন স্টে উইথ বন্দে বাসলা, স্টে উইথ ইংলিশ উইনার। আসসালামু আলাইকুম।